আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৬ বছরের স্বৈরতন্ত্রের অবসানের পর বাংলাদেশের সবকিছুতেই যেন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার বাজারও তার ব্যতিক্রম নয়। স্বৈরতন্ত্রের অবসানের পর প্রায় ১ সপ্তাহ যাবৎ শেয়ার বাজারের লেনদেন, সূচক, কোম্পানির মূল্য সবকিছুই ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু প্রায় ৪ থেকে ৫ কার্যদিবস পর পুনরায় আবারও শেয়ার বাজারে অব্যাহত রয়েছে দরপতন। সূচক ব্যাপক হারে কমে যাচ্ছে, বিভিন্ন কোম্পানির শেয়ারের দামও পড়ে যাচ্ছে। এ নিয়ে শেয়ার বাজারে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের মধ্যে ব্যাপক হতাশা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় শেয়ার বাজার সম্পর্কিত বিভিন্ন গ্রুপ এবং পেজে, ইউটিউবে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা খুবই হতাশ, যে তারা ভাবছেন বা বলছেন যে শেয়ার বাজার মনে হয় আর কখনোই উঠে দাঁড়াবে না। আসলে যারা এরকম চিন্তা করছেন, আমি বলবো যে আপনারা এই ধরনের চিন্তা অনুগ্রহ করে করবেন না। শেয়ার বাজার অবশ্যই একটা পজিটিভ দিকেই যাবে। দীর্ঘ ১৬ বছর যাবৎ যেই জঞ্জাল তৈরি করা হয়েছে, শেয়ার বাজারে যারা লুটপাট করেছে, যে ওই সকল লুটেরা, ওদের শিকড়টা এত গভীরে গিয়ে স্থাপিত হয়েছে, এত গভীরে চলে গিয়েছে যে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার চাইলেই এই ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে ১৬ ঘন্টায় উপড়ে ফেলতে পারবে না। এদেরকে উপড়ে ফেলতে হলে সময় লাগবে। শেয়ার বাজার এবং দেশের অর্থনীতির সাথে যাদেরকে নতুন করে সম্পৃক্ত করা হচ্ছে, এরা সবাই খুবই হাই প্রোফাইল ব্যক্তিত্ব। অর্থনীতি সম্পর্কে তাদের রয়েছে অগাধ জ্ঞান। দেশের বিদেশের বিভিন্ন জায়গাতে তারা অর্থনীতি বিষয়ে কাজ করেছেন এবং সফলতার সহিতই তারা তাদের কর্মকাণ্ডগুলো সম্পাদন করেছেন। আর যারা এখন শেয়ার বাজার কিংবা অর্থনীতির সাথে যুক্ত হচ্ছেন, তারা যেহেতু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা মতাদর্শের অধিকারী নন, তাই অবশ্যই আশা করা যায় যে তারা নতুন কিছু সূচনা করতে যাচ্ছেন। অব্যাহত দরপতনে আপনাদেরকে আমি সাধারণ একজন বিনিয়োগকারী হিসেবে কিছু পরামর্শ আসলে বলবো বা আলোচনা করব। পরামর্শগুলোর মধ্যে নাম্বার 1 যেটা থাকবে সেটা হচ্ছে ধৈর্য। আপনি যদি শেয়ার বাজারে ধৈর্য ধরে দেখে শুনে এবং বুঝে বিনিয়োগ না করেন, তাহলে আপনি কখনোই বিনিয়োগকারী নন। যারা ধৈর্য সহকারে দেখে জেনে বুঝে বিনিয়োগ করেন না, তারা বিনিয়োগকারী না হয়ে তারা হন ফটকাবাজ। এরা চান যে হুটহাট করে হঠাৎ করেই শেয়ার বাজারে এসে সেখান থেকে প্রফিট করে তারপরে অনেক বড় অঙ্কের একটা অর্থ তারা আয় করবেন। কিন্তু শেয়ার বাজারে, বিশেষ করে বাংলাদেশের মতো এই ধরনের উন্নয়নশীল দেশের, বিশেষ করে বাংলাদেশের কথাই বলবো, যে বাংলাদেশের শেয়ার বাজারে ফটকাবাজদের সংখ্যা অনেক বেশি। এই সকল বাজারগুলোতে অবশ্যই আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরে দেখে শুনে তারপরে বিনিয়োগ করতে হবে। ১৬ বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে, যেভাবে লুটপাট করা হয়েছে, সেই লুটপাটটা শুধুমাত্র সালমান এফ রহমান কিংবা তার কিছু দোসরকে পদ থেকে সরিয়ে দিলে কিংবা অ্যারেস্ট করে জেলে নিয়ে গেলেই যে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাওয়া, বিষয়টা এমন নয়, কখনোই নয়। এই ১৬ বছরের জঞ্জালকে সরাতে হলে অনেকদিন সময় লাগবে এবং সেটার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। শুধু যে শেয়ার মার্কেট ইফেক্টেড হয়েছে এই ১৬ বছরে, তা কিন্তু নয়। দেশের ব্যাংক খাত থেকে শুরু করে পুরো অর্থনীতিটাকেই ড্যামেজ করে দেওয়া হয়েছে। যেহেতু ব্যাংকিং সেক্টরটা, তারপর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর,
বাংলাদেশের অর্থনীতি, শেয়ার বাজার, এগুলো সবগুলো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এগুলো কোনো আলাদা কোনো সেকশন নয়, একটার উপর একটার ইম্প্যাক্ট রয়েছে। তাই দেশের অর্থনীতিটাকে পুনরুদ্ধার করতে হলে, শেয়ার বাজারকে পুনরুদ্ধার করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্টে আসেন শেয়ার বাজারে, তারাই সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হয়ে যান। কারণ কোনো একটা কোম্পানির শেয়ার কেনার পর যখন কোম্পানির শেয়ারের দামটা পড়ে যায়, তখন তারা হতাশ হয়ে যান। তাই বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যে শেয়ার বাজারের পরিস্থিতি রয়েছে, সেখানে যদি আপনি বিনিয়োগকারী হিসেবে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা করে তারপরেই শেয়ার বাজারে আসা উচিত বলে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আমি মনে করি। শেয়ার বাজার এখন যে পজিশনে রয়েছে, অর্থাৎ হঠাৎ করে দরপতন হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে বেড়ে, এটা আসলে শেয়ার বাজার বিশ্লেষকরা মনে করছেন যে এটা সমন্বয় হচ্ছে, অর্থাৎ বেশ কয়েকদিনের দর বৃদ্ধির পর আবার কয়েকদিন আবার কমছে। এটা হচ্ছে একটা নিয়মতান্ত্রিক ভাবে শেয়ার বাজারের সূচকের একটা সমন্বয়। তৃতীয়ত হচ্ছে, আপনারা কেউ কখনোই শেয়ার বাজারে বিনিয়োগ করলে, সেটা কোনো কোম্পানি শেয়ার ক্রয় করলে সেটা লসে কখনোই বিক্রি করবেন না, বা লুজার হওয়ার চেষ্টা করবেন না। আপনি শেয়ার বাজারে আপনার নিজের অর্থটাকে বিনিয়োগ করেছেন সেখান থেকে প্রফিট পাওয়ার জন্য। তবে এক্ষেত্রে যদি আপনার কোম্পানিটা খুবই নাজুক অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনি 2 থেকে 5% লস হলেও সেটাকে বিক্রি করে যেন অন্য কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন, এবং সেই কোম্পানি থেকে যেন ওই লসটা কাভার দিতে পারেন। যদি এই ধরনের কোনো সুযোগ থাকে, তাহলে আপনি 2 থেকে 5%-এর মধ্যে আপনি লস হয়তো বা সেল করতে পারেন। কিন্তু বৃহৎ আকারে কখনোই হতাশ হয়ে শেয়ার বাজারে লসে বিক্রি করাটা কখনোই কোনো আদর্শ বিনিয়োগকারীর বৈশিষ্ট্য নয়। 4 নাম্বার হচ্ছে, আপনি চাইলে এখন সমন্বয় করে নিতে পারেন। অর্থাৎ যারা বেশি দামে শেয়ার ক্রয় করেছেন, এখন দাম কমে গিয়েছে, এখন চাইলে আপনারা সমন্বয় করে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে আপনি যতটুকু ইনভেস্ট করেছেন তার থেকে আরো কত পার্সেন্ট আপনি সমন্বয় করার জন্য অর্থ ব্যয় করবেন, সেটা আপনাকে অবশ্যই ভেবেচিন্তে রাখতে হবে। 5 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে, শেয়ার বাজারটাকে আপনি কখনোই একক বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তৈরি করবেন না। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের বেশ কিছু টাকা পয়সা থাকে, 5 লাখ 10 লাখ, আবার অনেকে চাকরি ছাড়ার পর অবসরকালীন সুবিধা পেয়ে থাকেন, বিভিন্নভাবে পেনশন পেয়ে থাকেন, সম্পূর্ণ অর্থটাই শেয়ার বাজারে এসে বিনিয়োগ করে থাকেন। আবার অনেকে দেখা গিয়েছে লোন নেন বিভিন্ন ব্যাংক থেকে বা বিভিন্ন এনজিও থেকে, লোন নিয়ে সেটাকে এনে শেয়ার বাজারে বিনিয়োগ করেন। এই দুটো কাজের একটা কাজও কিন্তু কোনোভাবেই একজন বুদ্ধিমান এবং আদর্শ বিনিয়োগকারীর বৈশিষ্ট্য নয়। আপনার কাছে যতটুকু মূলধন রয়েছে, সেই মূলধন বা ক্যাপিটালটাকে আপনি ডিফারেন্ট সেক্টরে আপনি বিনিয়োগ করতে পারেন। তাহলে হতাশার পরিমাণটা অনেক কমে যাবে। হতাশ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে, সবাই আমরা চেষ্টা করি শেয়ার বাজারে এসে টাকাটাকে বিনিয়োগ করে দিতে। তাই শুধুমাত্র শেয়ার বাজারে বিনিয়োগ না করে আপনি আপনার বিনিয়োগের ক্ষেত্রগুলোকে সম্প্রসারিত করতে থাকুন। আপনি বিনিয়োগের ক্ষেত্রটুকুকে যদি বিকেন্দ্রীকরণ করেন, ডাইভার্সিফাই করেন, তাহলেই ক্ষতি থেকে পুষি ওঠার সম্ভাবনা থাকে। আমরা জানি শেয়ার বাজারের 2009-10 সাল থেকেই গ্রাস করতে থাকে স্বৈরাচারের দস্যুরা। এই দস্যুরা শেয়ার বাজারটাকে ধ্বংস করে দিয়ে চলে গিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। এরা
দেশের শত্রু, জনগণের শত্রু। তাই শেয়ার বাজারটাকে আবার আগের পজিশনে আনতে অনেক সময় লাগবে। তাই বিনিয়োগকারীদেরকে অনুরোধ করে বলবো, আপনারা হতাশ হবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে অর্থ উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক দস্যু শিবলি রুবায়েতকে সরানো হয়েছে। সেখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন নতুন পরিচালক যুক্ত করা হচ্ছে। রাশেদ মাকসুদ, যিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে 4 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। তাই আশা করছি যে আমি একজন বিনিয়োগকারী হিসেবে তার উপর আস্থা রাখতে পারি। আপনারাও চাইলে রাখতে পারেন। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটগং স্টক এক্সচেঞ্জকেও পুনর্গঠন করা হচ্ছে। তাই শেয়ার বাজারে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে জেনে বুঝে তারপর বিনিয়োগ করুন। আসলে আমি একজন সাধারণ বিনিয়োগকারী, আমি নিজেও একজন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী। তাই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী হিসেবে আমার মনের কথাগুলো আপনাদের সাথে প্রকাশ করলাম, কারণ আমার কমেন্ট বক্সে অনেকেই হতাশা ব্যক্ত করেন। অনেকেই আমি যখন শেয়ার বাজারে এসে জেনে বুঝে এবং হতাশ না হয়ে ধৈর্য সহকারে বিনিয়োগ করতে বলি, তখন অনেকেই মনে করেন যে কোন একটা পক্ষর হয়ে আমি কাজ করছি। বিষয়টা এমন নয়। সকলেই বিনিয়োগকারীরা লাভবান হোক, সেটাই কামনা করছি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সাথে প্রকাশ করা, শেয়ার করা। যেহেতু আমার এই ভিডিওগুলো, শেয়ার বাজার রিলেটেড ভিডিওগুলো দেখে থাকেন মূলত যারা শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারী রয়েছেন, তারাই। বিনিয়োগকারীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমি চাই না। তাই শেয়ার বাজারে ধৈর্য সহকারে বিনিয়োগ করুন। শেয়ার বাজারের ভবিষ্যৎ ইনশাল্লাহ আমি আশা করছি ভালো হবে। কারণ নতুন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। আশা করছি এই সকল ব্যবস্থাগুলো অত্যন্ত ফলপ্রসূ হবে এবং বিনিয়োগকারীদের জন্য পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থই থাকবেন। আসসালামু আলাইকুম।